আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো আজকে রুটিনের নাসির স্যারের ক্লাস ছিল, কিন্তু উনি ব্যক্তিগত সমস্যার কারণে আজকে ক্লাস নিতে পারবেন না। আগামী বৃহস্পতিবারে আমার রুটিন ক্লাস, তবে সেখানে নাসির স্যার ক্লাস নেবে। যেহেতু দুইজনেই আমরা অ্যাকাউন্টিং পড়াই, কাজেই এটা কোনো সমস্যা হওয়ার কথা না। তো তোমরা জানো আমরা ব্যাংক সমন্বয় বিবরণী অর্থাৎ অধ্যায় 3 এটা আমরা পড়তেছিলাম। গত ক্লাসগুলোতে আমরা দ্বৈত জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী দেখেছি। আজকের ক্লাসে আমরা একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী দেখব। তাহলে আমরা এখানে একটা অঙ্ক নিয়ে আসছি। অঙ্কটা দেখো। দেন 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে জনাব তমাল মির্জা নিম্নোক্ত তথ্য প্রদান করেছেন। তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংকে জমা হচ্ছে 400 টাকা। এরপর চেক জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক এর জন্য কোনো রেকর্ড করেনি। 5200 টাকা, 300 টাকা, 600 টাকা, 350 টাকা এবং 400 টাকা মূল্যের 4খানা বিল ব্যাংক আদায় করেছিল, কিন্তু এর জন্য নগদান বইতে কোনো দাখিলা দেওয়া হয়নি। 700 টাকার একখানা বিল পূর্বে 685 টাকায় বাট্টা করা হয়েছিল, কিন্তু তা প্রত্যাখ্যাত হয়েছিল এবং ব্যাংক তার হিসাবে ডেবিট করেছিল, কিন্তু নগদান বইতে কোনো দাখিলা লেখা হয়নি। 5 নম্বর, 500 টাকার একখানা চেক নগদান বইতে 2বার ডেবিট করা হয়েছিল। 6 নম্বর, একজন পাওনাদারকে 1000 টাকার একটি চেক ইস্যু করা হয়েছে, যা 5 জানুয়ারি 2012 তারিখে ব্যাংকে উপস্থাপন করা হয়েছিল। আর জমাতিরিক্ত সুদ 100 টাকা ও ব্যাংক চার্জ 50 টাকা নগদান বইতে লেখা হয়নি। আমাদের রিকোয়ারমেন্ট ক, লেনদেন নং 2, 4, 5 এবং 6 এর জাবেদা দেখাও। রিকোয়ারমেন্ট খ, নগদান বই মোতাবেক ব্যাংক জমা নিয়ে একটি সমন্বয় বিবরণী তৈরি করো। রিকোয়ারমেন্ট ঘ, ব্যাংক বিবরণী অনুসারে ব্যাংক জমাতিরিক্ত নিয়ে একটি সমন্বয় বিবরণী তৈরি করো। তো আমাদের এখানে রিকোয়ারমেন্ট ক, এখানে কিছু জাবেদা চাইছে, আমরা জাবেদাগুলো পরে দেখব। প্রথমে রিকোয়ারমেন্ট খ, নগদান বই মোতাবেক ব্যাংক জমা নিয়ে একটি সমন্বয় বিবরণী তৈরি করো। বলে এখানে দেখো বলছে নগদান বই মোতাবেক ব্যাংক জমা নিয়ে একটি সমন্বয় বিবরণী। তাহলে এখানে শুধু একটা ব্যালেন্সের কথা বলা হয়েছে, যে শুধুমাত্র নগদান বই মোতাবেক ব্যাংক জমার নিয়ে একটি সমন্বয় বিবরণী তৈরি করতে বলছে। আমরা দ্বৈত জের পদ্ধতিতে এখানে দেখেছি যে 2টা জের একসাথে, আমাদের নগদান বই অনুযায়ী জের এবং ব্যাংক বিবরণী অনুযায়ী জের, 2টা জের নিয়ে আমরা অঙ্ক করেছি, কিন্তু এখানে একটা জের নিয়ে অঙ্ক করতে বলছে। তার মানে একক জের সংশোধন পদ্ধতি। তাহলে একক জের সংশোধন পদ্ধতিতে আমরা কিভাবে অঙ্ক করব সেটা আমরা দেখব। তোমরা জানো ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার আমাদের একটা ছক আছে, তবে আজকের ছকটা কিছু ভিন্ন হবে। যেহেতু আমাদের এখানে জের হচ্ছে একটা, তাই আমাদের এক অংশ শুধু করতে হবে। তাহলে বিবরণ টাকা টাকা। জনাব তমাল মির্জা
ব্যাংক সমন্বয় বিবরণী তারিখ হচ্ছে 31 ডিসেম্বর 2016। তাহলে নগদান বহি অনুযায়ী ব্যাংকে জমা দেয়া আছে 400 টাকা। দেখো, আমরা দ্বৈত জের পদ্ধতিতে যখন করেছি সেখানে দুইটা ব্যালেন্স ছিল, একটা হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংকে জমা, তার সাথে কিছু যোগ বিয়োগ এবং সংশোধিত ব্যালেন্স থাকতো। এরপর আবার ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা, তার সাথে কিছু যোগ বিয়োগ এবং সংশোধিত ব্যালেন্স থাকতো। এখন যেহেতু আমাদের একক জের পদ্ধতি, আমাদের এখানে একটা ব্যালেন্স দেওয়া থাকবে, একটা ব্যালেন্স লিখবো, এর সাথে যোগ বিয়োগ হবে, আরেকটা ব্যালেন্স বের হবে। একক জের পদ্ধতিতে আমরা কি বের করতে চাই এই জিনিসটা তোমাদেরকে আগে পরিষ্কারভাবে বুঝতে হবে। যদি এই জায়গাটা তুমি না বুঝতে পারো তাহলে পুরো অঙ্ক বুঝতে পারা তোমাদের জন্য কঠিন হবে এবং দুইটার পার্থক্য তোমরা করতে পারবে না এবং দুইটা গোলায় ফেলবা। একক জের পদ্ধতিতে আমাদের একটা ব্যালেন্স দেয়া আছে, বলা আছে নগদান বই অনুযায়ী ব্যাংকে জমা 400 টাকা। আমরা এখন কি বের করতে চাই? আমরা বের করতে চাই ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংকে জমা কত। অর্থাৎ আমরা প্রতিষ্ঠান, মনে করো আমাদের নিজেদের প্রতিষ্ঠান, এটা এবিসি এন্টারপ্রাইজ। আমাদের এবিসি এন্টারপ্রাইজের হিসাব বইয়ে আমাদের হিসাব অনুযায়ী ব্যালেন্স আছে 400 টাকা। এখন আমরা যে ব্যাংকে লেনদেন করি, মনে করো প্রাইম ব্যাংক, এই প্রাইম ব্যাংকের হিসাব অনুযায়ী আমাদের অ্যাকাউন্টে কত টাকা জমা আছে সেইটা আমরা বের করতে চাই। তাহলে আমাদের লক্ষ্য কি? লক্ষ্যটা আমাদের বুঝতে হবে ব্যাংকের হিসাব অনুযায়ী ব্যালেন্স বর্তমানে কত আছে সেইটা আমরা এখন জানতে চাই। তাহলে আমাদের লক্ষ্যকে সামনে নিয়ে আমাদের অঙ্ক করতে হবে। আচ্ছা, এখন যে অ্যাডজাস্টমেন্টগুলো আছে, 2 নম্বরে বলা আছে, দেখো চেক জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক এর কোনো রেকর্ড করেনি 5200 টাকা। তোমরা স্লাইডটা দেখো যে 2 নম্বরে বলা আছে চেক জমা দেওয়া হয়েছে, চেক জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক এর জন্য কোনো রেকর্ড করেনি 5200 টাকা। তাহলে আমরা মনে করো এবিসি এন্টারপ্রাইজ, আমরা ব্যাংকে চেক জমা দিলাম। তাহলে আমরা যখন ব্যাংকে চেক জমা দিলাম, আমরা কি করছি? আমরা 5200 টাকা আমাদের নগদান বইতে ব্যাংকের ঘরে 5200 টাকা আমরা যোগ করে দিছি, বাড়াই দিছি। কিন্তু ব্যাংক এর জন্য কোনো রেকর্ড করে নাই, অর্থাৎ ব্যাংক এখনো এইটা এন্ট্রি দেয় নাই, রেকর্ড করে নাই, অর্থাৎ ব্যাংক তার হিসাবের বইতে 5200 টাকা যোগ করে নাই। তাহলে আমাদের নগদান বই অনুযায়ী যত টাকা ব্যালেন্স আছে ব্যাংকের বইয়ে এই এন্ট্রির জন্য 5200 টাকা ব্যালেন্স কম আছে, কারণ আমরা 5200 টাকা যোগ করছি কিন্তু ব্যাংক এখনো এই 5200 টাকা যোগ করে নাই। তাহলে আমরা যেহেতু এখন চাই ব্যাংকের হিসাবে কত টাকা ব্যালেন্স আছে, এইটা আমাদের রিকোয়ারমেন্ট। তাহলে আমাদের ব্যালেন্সের সাথে আমরা 5200 যোগ করছি কিন্তু ব্যাংকে এখনো যোগ করে নাই। তাহলে আমরা যদি ব্যাংকের ব্যালেন্সটা জানতে চাই তাহলে আমাদের হিসাব থেকে 5200 টাকা বাদ দিয়ে দিতে হবে, তাহলে ব্যাংকের সাথে মিলবে। তাহলে আমাদের টার্গেট হলো ব্যাংকের সাথে মিলানো অথবা ব্যাংকে কত টাকা ব্যালেন্স আছে সেটা এখন নির্ণয় করা। তাহলে আমরা 5200 টাকা
যোগ করছিলাম, কিন্তু ব্যাংক এখনো যোগ করে নাই। এই জন্য আমরা ব্যাংকের সাথে মিলানোর জন্য আমাদের হিসাব থেকে আবার 5,200 টাকা বাদ দিয়ে দিব, তাহলে ব্যাংকের সাথে আমার মিলবে। তাহলে জমাকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন হয়নি বা রেকর্ড করা হয়নি। তাহলে আমরা আমাদের নগদান বইতে 5,200 টাকা যোগ করছিলাম, কিন্তু যেহেতু ব্যাংকে 5,200 টাকা যোগ করে নাই, তাহলে ব্যাংকে 5,200 টাকা কম আছে। আমাদের ব্যালেন্সটা ব্যাংকের ব্যালেন্সের সাথে মিলানোর জন্য অথবা ব্যাংকের ব্যালেন্স বের করার জন্য আমাদের হিসাব থেকে আমরা 5,200 টাকা মাইনাস করে দিলাম, যাতে আমরা ব্যাংকের ব্যালেন্সটা পাই। আচ্ছা, তারপর 3 নাম্বার, 300 টাকা, 600 টাকা, 350 টাকা এবং 400 টাকা মূল্যের 4খানা বিল ব্যাংক আদায় করেছিল, কিন্তু এর জন্য নগদান বইতে কোনো দাখিলা লেখা হয়নি। তাহলে 4টা বিল ব্যাংক আদায় করছে। তাহলে আমাদের বিল যদি ব্যাংক আদায় করে, তাহলে কি করবে ব্যাংক? ব্যাংক আমাদের বিলের টাকা আদায় করে আমাদের অ্যাকাউন্টে জমা দিয়ে দিবে। তাহলে এই 4টা বিল, মনে করো 400 আর 300, 700 আর 600, 1300 আর 300, 1650 টাকা। 1650 টাকার বিল ব্যাংক আদায় করে আমাদের অ্যাকাউন্টে জমা দিয়ে দিছে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পাইছে 1650 টাকা। তাহলে ব্যাংক আমাদের অ্যাকাউন্ট 1650 টাকা দ্বারা বাড়াই দিছে, কিন্তু আমরা নগদান বইতে কোনো দাখিলা দেখাই নাই, অর্থাৎ আমরা নগদান বইতে এইটা যোগ করি নাই। তাহলে আমাদের এখনকার টার্গেট কি? ব্যাংকের ব্যালেন্স বের করা। নগদান বই থেকে ব্যাংকের ব্যালেন্স বের করব, অথবা ব্যাংকের ব্যালেন্সের সাথে আমাদের নগদান বইয়ের ব্যালেন্সটা আমরা ব্যাংক মিলাইতে চাই। তাহলে আমাদের টার্গেট হচ্ছে নগদান বইয়ের ব্যালেন্স থেকে ব্যাংকের ব্যালেন্সে যাব। তাহলে ব্যাংক 1650 টাকা যোগ করছে, আমরা নগদান বইতে 1650 টাকা এখনো যোগ করি নাই। তাহলে আমরা কি করব? নগদান বইতে এখন 1650 টাকা যোগ করে দিব, যাতে ব্যাংকের ব্যালেন্সটা আমরা জানতে পারি। তাহলে আদায়কৃত বিল যা নগদান বইতে হিসাবভুক্ত করা হয়নি। ছিল 300 যোগ 600 যোগ 350 যোগ 400, মোট 1650 টাকা। তাহলে আমাদের টার্গেট হচ্ছে ব্যাংকের ব্যালেন্স কত সেটা জানা। ব্যাংক 1650 টাকা যোগ করছে, আমরা নগদান বই যোগ করি নেই, এই জন্য নগদান বইয়ের সাথে 1650 টাকা যোগ করে দিলাম, যাতে আমরা ব্যাংকের ব্যালেন্স পাই। 4 নাম্বার, 700 টাকার একখানা বিল পূর্বে 685 টাকায় বাট্টা করা হয়েছিল, কিন্তু তা প্রত্যাখ্যাত হয়েছিল এবং ব্যাংক তার হিসাবে ডেবিট করেছিল, কিন্তু নগদান বইতে কোনো দাখিলা লেখা হয়নি। তাহলে 700 টাকার একটা বিল আমরা বাট্টা করছিলাম ব্যাংকে, কিন্তু ব্যাংক যখন এই বিল আদায় করতে গেছে, ব্যাংক এই বিলের টাকা কালেকশন করতে পারে নাই। তাহলে আমরা এই বিলটা ব্যাংকে জমা দিয়ে আগেই কিন্তু টাকা উত্তোলন করে নিয়ে গেছি, যে আমরা ব্যাংকে 700 টাকার একটা বিল জমা দিয়ে দিছি এবং ব্যাংক আমাদেরকে 685 টাকা দিয়ে দিছে, আর মেয়াদ শেষে ব্যাংক এই 700 টাকা আদায় করে নিবে।
এখন মেয়াদ শেষে যখন ব্যাংক এই বিলের টাকা আদায় করতে গেল, তখন সে আদায় করতে পারে নাই, অর্থাৎ যার কাছে আদায় করতে গেছে সে টাকা দেয় নাই। এখন ব্যাংক কি করবে? এই 700 টাকা আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। তাহলে 700 টাকার চেক যেটা প্রত্যাখ্যাত হয়েছে, ব্যাংক তার হিসাবে ডেবিট করেছে, অর্থাৎ আমার অ্যাকাউন্ট থেকে ব্যাংক এই 700 টাকা ডেবিট করছে, অর্থাৎ কেটে নিছে, কমাই দিছে। কিন্তু নগদান বইতে কোনো দাখিলা লেখা হয়নি। তাহলে ব্যাংক 700 টাকা অলরেডি আমার অ্যাকাউন্ট থেকে ডেবিট করে নিছে, অর্থাৎ কমাই দিছে, কিন্তু আমি নগদান বইতে এখনও সেটা রেকর্ড করি নাই। তাহলে আমি ব্যাংকের সাথে যেহেতু ব্যালেন্সটা মিলাতে চাই, অর্থাৎ ব্যাংকের ব্যালেন্সটা বের করতে চাই, তাহলে ব্যাংক যেহেতু 700 টাকা অলরেডি মাইনাস করে ফেলছে, আমি এখনও মাইনাস করি নাই, তাহলে আমার নগদান বইয়ের ব্যালেন্স থেকে 700 টাকা মাইনাস করতে হবে। বাট্টাকৃত প্রত্যাখ্যাত বিল। আমরা এটা হচ্ছে 4 নাম্বার, 700 টাকা। তাহলে ব্যাংক আমাদের অ্যাকাউন্ট থেকে 700 টাকা মাইনাস করে দিছিল, আমরা যেহেতু মাইনাস করি নাই, তাহলে আমরা ব্যাংকের ব্যালেন্সটা জানার জন্য আমাদের অ্যাকাউন্ট থেকে 700 টাকা মাইনাস করে দিলাম। দেন তারপর 5 নাম্বার, 500 টাকার একখানা চেক নগদান বইতে 2 বার ডেবিট করা হয়েছিল। তাহলে 500 টাকার চেক আমরা নগদান বইতে ডেবিট করছি। এখন নগদান বইতে আমরা চেককে ডেবিট করি কখন? আমরা যখন চেক পাই তখন আমাদের চেক বা নগদে টাকা বাড়ে অথবা ব্যাংকে আমরা টাকা বাড়াই। তাহলে আমরা যদি ব্যাংকে টাকা বাড়ে তখন আমরা নগদান বইয়ে ডেবিট করি, ব্যাংকে টাকা কমলে আমরা নগদান বইয়ে ক্রেডিট করি। তাহলে আমরা 500 টাকার চেক পাইয়া ব্যাংকে নগদান বইয়ে 2 বার ডেবিট করছি, কিন্তু এই চেকটা আমরা ব্যাংকে যখন জমা দিছি, তাহলে ব্যাংক এই চেকের জন্য আমাদের 500 টাকা একবার ডেবিট করছে। তাহলে ব্যাংক ডেবিট করছে একবার 500 টাকা, আর আমরা নগদান বইয়ে ডেবিট করছি 2 বার, 500 প্লাস 500 1000 টাকা। তার মানে ব্যাংক 500 টাকা, আমরা 1000 টাকা, আমরা 500 টাকা বেশি করছি নগদান বইতে ডেবিট। তাহলে আমরা ব্যাংকের ব্যালেন্স কত আছে সেটা বের করার জন্য আমরা আমাদের অ্যাকাউন্টে যেহেতু 500 টাকা বেশি ডেবিট করছি, কাজে আমাদের অ্যাকাউন্ট থেকে আমরা 500 টাকা মাইনাস করে দেব। তাহলে ইস্যুকৃত চেক যা 2 বার নগদান বইতে ডেবিট করা হয়েছে 500 টাকা। তারপর একজন পাওনাদারকে 1000 টাকার একটি চেক ইস্যু করা হয়েছে। তাহলে একজন পাওনাদারকে 6 নাম্বার, একজন পাওনাদারকে 1000 টাকার একটি চেক ইস্যু করা হয়েছে, যা 5ই জানুয়ারি 2012 তারিখে ব্যাংকে উপস্থাপন করা হয়েছিল। তাহলে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করতেছি কবে? 31শে ডিসেম্বর 2016। তাহলে এখানে একটু তারিখ মিস্টেক আছে, এখানে 5ই জানুয়ারি 2017 হবে, সেখানে 2012 দেয়া আছে। তাহলে আমরা বুঝতেছি মূল কথা হলো আমরা তারিখ এখানে হচ্ছে 31শে ডিসেম্বর আর এখানে হচ্ছে 5ই জানুয়ারি, অর্থাৎ 5 দিন পরে। তাহলে একজন পাওনাদারকে 1000 টাকার একটা চেক ইস্যু করা হলো।
চেক ইস্যু করার কারণে আমরা কি করছি, আমাদের নগদান বই থেকে ব্যাংকের টাকা কমাই দিয়েছি 1000 টাকা। কিন্তু আজকে 31শে ডিসেম্বর পর্যন্ত যেহেতু এই চেকটা ব্যাংকে উপস্থাপন করা হয় নাই, কাজেই ব্যাংক এই 1000 টাকা এখনো কমায় নাই। তাহলে আমরা নগদান বই থেকে কমাই দিছি 1000 টাকা, কিন্তু ব্যাংক এখনো এই 1000 টাকা কমায় নাই। তাহলে ব্যাংকের ব্যালেন্স কি আছে, আমাদের থেকে 1000 টাকা বেশি আছে। কাজেই আমি এখন ব্যাংকের ব্যালেন্স এর সাথে মেলানোর জন্য বা ব্যাংকের ব্যালেন্স বের করার জন্য কি করব, আমার নগদান বইতে আবার যোগ করে দেব। তাহলে ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন করা হয়নি 1000 টাকা। তারপর 7 নম্বর, জমাতিরিক্তের সুদ 100 টাকা ও ব্যাংক চার্জ 50 টাকা নগদান বইতে লেখা হয়নি। তাহলে জমাতিরিক্তের সুদ 100 টাকা এবং ব্যাংক চার্জ দুইটাই আমাদের খরচ। জমাতিরিক্তের সুদ ব্যাংক কেটে নিয়েছে আমাদের কাছ থেকে, এবং ব্যাংক চার্জ সেটাও ব্যাংক কেটে নিয়েছে আমাদের কাছ থেকে। তাহলে ব্যাংক আমাদের অ্যাকাউন্টে 150 টাকা অলরেডি মাইনাস করে ফেলছে, কমাই দিছে, কিন্তু আমরা আমাদের নগদান বইতে কমাই নেই। তাহলে ব্যাংকের ব্যালেন্স জানার জন্য আমরা নগদান বই থেকে 150 টাকা কমাই দেব, তাহলে ব্যাংকের সাথে মিলবে। ব্যাংক জমাতিরিক্ত সুদ এবং ব্যাংক চার্জ 150 টাকা। তাহলে আমাদের নগদান বই অনুযায়ী ব্যালেন্স দেওয়া ছিল 400 টাকা। এরপর কিছু অ্যাডজাস্টমেন্ট আমার দেওয়া ছিল। আমার রিকোয়ারমেন্ট হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংকে এখন জমা কত সেটা বের করা। আমরা অ্যাডজাস্টমেন্টগুলো যেখানে যোগ করা দরকার যোগ করলাম, বিয়োগ করা দরকার বিয়োগ করলাম। এখন আমাদের যোগ বিয়োগ যদি করি, এখানে 1650 আর 1000 2650 টাকা, 3050 টাকা, মাইনাসের এখানে 5200 আর 900, 2 আর 9 7, 900 আর 5 14, 1550, তাহলে 6550 টাকা। তাহলে আমার প্লাস ফিগার আছে 3050 মানে জমার দিকে, আর মাইনাসের ফিগার আছে যেহেতু বিয়োগ 6550। তাহলে বিয়োগ হল আমরা যদি এখান থেকে বিয়োগ করি তাহলে 3500 টাকা, এইটা হচ্ছে আমার নেগেটিভ অর্থাৎ জমাতিরিক্ত। তাহলে আমরা এখানে লিখব হয় এভাবে, যদি আমি ব্যাংক জমা লিখি তাহলে এখানে নেগেটিভ ব্যাংক জমা, আর যদি এখানে লিখি জমাতিরিক্ত তখন আমি পজিটিভ 3500 টাকা। তাহলে আমাদের হিসাব অনুযায়ী অর্থাৎ প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী আমাদের ব্যাংকে জমা আছে 400 টাকা, কিন্তু ব্যাংকের হিসাব অনুযায়ী আমাদের অ্যাকাউন্টে ব্যাংক জমাতিরিক্ত আছে 3500 টাকা। তাহলে একক জের পদ্ধতিতে আমাদেরকে একটা জের দেয়া থাকবে, আরেকটা জের বের করতে হবে। অর্থাৎ আমাদের নগদান বই অনুযায়ী কত টাকা ব্যালেন্স আছে সেটা দেয়া আছে, আর সাথে কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে। ব্যাংক হিসাব অনুযায়ী আমাদের ব্যালেন্স কত আছে এখন সেটা আমরা বের করলাম।
আবার কখনো কখনো আমাদের ব্যাংক বিবরণ অনুযায়ী কত টাকা ব্যালেন্স আছে সেটা দেওয়া থাকবে, এবং নগদান বই অনুযায়ী কত টাকা ব্যালেন্স সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে একক জের পদ্ধতিতে একটা ব্যালেন্স দেওয়া থাকবে, আরেকটা ব্যালেন্স বের করতে হবে। আরেকটা ব্যালেন্স বের করার জন্য যেটা যোগ করার দরকার সেটা যোগ করব, যেটা বিয়োগ করা দরকার সেটা বিয়োগ করব। তাহলে আমাদের হিসাব সংশোধন করা কিন্তু আমাদের এখানে উদ্দেশ্য না। আমাদের টার্গেট হচ্ছে একটা ব্যালেন্স, একটা আজকের নগদান বই অনুযায়ী ব্যালেন্স দেওয়া আছে ব্যাংকের ব্যালেন্স বের করা, বা ব্যাংকের ব্যালেন্স দেওয়া আছে নগদান বই অনুযায়ী ব্যালেন্স বের করা। তাহলে টার্গেট যদি আমি লক্ষ্যবস্তু আমার ঠিক থাকে এবং মাথায় থাকে, তাহলে আমার কার্যক্রমটা ঠিক হবে। আমি যদি দ্বৈত জের পদ্ধতির সাথে এটাকে গোলায় ফেলি, যে দ্বৈত জের পদ্ধতি কিভাবে করতাম, তো ওই পদ্ধতি বা ওই কনসেপ্ট আমি একক জের পদ্ধতির মধ্যে অ্যাপ্লাই করতে চাই, তাহলে কিন্তু আমার অঙ্ক করা সম্ভব হবে না। তাহলে একক জের পদ্ধতিতে আমরা একটা নগদান ব্যাংক সমন্বয় বিবরণী করলাম। তারপর রিকোয়ারমেন্ট গ। রিকোয়ারমেন্ট গতে বলা আছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত নিয়ে একটি সমন্বয় বিবরণী তৈরি করো। তাহলে আমাদের বলা আছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত ব্যালেন্স নিয়ে। আমরা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যালেন্স পাইলাম কত? ব্যাংক বিবরণী অনুযায়ী আজকে আমাদের ব্যালেন্স আছে ৩৫০০ টাকা নেগেটিভ, অর্থাৎ ব্যাংক জমাতিরিক্ত ব্যালেন্স। এখন আমাদেরকে যদি বলে যে ব্যাংক জমাতিরিক্ত ব্যালেন্স নিয়ে আমরা একক জের সংশোধন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো, তাহলে রিকোয়ারমেন্ট গ ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংকে জমা ৩৫০০ টাকা। তাহলে গত ক্লাস যারা দেখেছো ব্যাংক জমাতিরিক্তের অঙ্ক, ব্যাংক জমাতিরিক্তের অঙ্কে আমরা কি করি? স্বাভাবিক নিয়মে যেটা যোগ হওয়ার কথা জমাতিরিক্তের অঙ্কে সেটা বিয়োগ করি, স্বাভাবিক নিয়মে যেটা বিয়োগ হওয়ার কথা জমাতিরিক্তের অঙ্কে সেটা যোগ করি। কারণ কি? আমাদের বলা আছে আমাদের ব্যাংক জমাতিরিক্তর ব্যালেন্স হচ্ছে ৩৫০০ টাকা, তার মানে নেগেটিভ ব্যালেন্স। কিন্তু আমরা কি লিখছি? ব্যাংক জমা ৩৫০০, অর্থাৎ এটাকে পজিটিভভাবে লিখছি। যেহেতু শুরুতেই আমি বিপরীত লিখছি, জমাতিরিক্তকে জমা লিখছি, কাজেই আমার সবগুলো অ্যাপ্লিকেশন বিপরীত হবে। যেটা যোগ হওয়ার কথা সেটা বিয়োগ হবে, যেটা বিয়োগ হওয়ার কথা সেটা যোগ হবে। তাহলে যোগ বিয়োগ, নগদান বই অনুযায়ী ব্যাংকের জমা। তাহলে আমাদের টার্গেট কি? আমাদের এখন ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক ব্যালেন্স দেওয়া আছে, আমরা ওখান থেকে সমন্বয় করার পরে নগদান বই অনুযায়ী ব্যাংকে জমা কত আছে বা ব্যাংক ব্যালেন্স কত আছে সেটা বের করব। তাহলে উল্টা, আমরা এতক্ষণ করছি নগদ থেকে ব্যাংক, এখন করব ব্যাংক থেকে নগদ। তাহলে চেক জমা দেওয়া হয়েছে ২ নাম্বার। তাহলে একই আমরা এন্ট্রিগুলাকে এখন রিভার্স দেখব। এতক্ষণ আমরা নগদ থেকে ব্যাংক বের করছি, এখন ওই একই সমন্বয় ব্যবহার করে ব্যাংক থেকে নগদ বের করব। তাহলে ২ নম্বরে চেক জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক এর জন্য কোনো রেকর্ড করেনি।
তাহলে আমরা চেক জমা দিলাম ৫,২০০ টাকা, আমরা আমাদের নগদান বইয়ে এটাকে বৃদ্ধি করে দিলাম, বাড়াই দিলাম, যোগ করে দিলাম, কিন্তু এখনো ব্যাংক এখনো এটাকে জমা করে নাই। তাহলে আমাদের দেয়া আছে কোনটা? ব্যাংক। তাহলে ব্যাংক জমা করে নাই আর নগদ জমা করছে। আমরা কোথায় যাব? ব্যাংক থেকে নগদে যাব। তার মানে ব্যাংক জমা করে নাই, নগদ জমা করছে। তাহলে আমরা কি করব? নগদান বইয়ের সাথে ব্যাংকের সাথে এটাকে যোগ করে দিব। যেহেতু আমরা চাই এখন নগদের সাথে মিলাইতে বা নগদান বই অনুযায়ী ব্যালেন্স কত সেটা জানতে, তাহলে নগদান বইয়ে যোগ করছে, ব্যাংকে এখনো যোগ করে নাই। তাহলে আমরা যদি নগদান বইয়ের ব্যালেন্স জানতে চাই, ব্যাংকের সাথে আমি এটাকে যোগ করে দেব। এটা হচ্ছে কনসেপ্ট, আমরা একটু আগে যেটা বললাম। এখন তাহলে নর্মাল কনসেপ্ট অনুযায়ী ৫,২০০ টাকা এখন কি হবে? আমার এই ব্যাংকের ব্যালেন্সের সাথে যোগ হবে। কিন্তু যেহেতু আসলে এইটা জমাতিরিক্তর ব্যালেন্স ছিল, তাহলে যোগ একটা আমরা এখন বিয়োগের জায়গায় লিখব। ইস্যুকৃত চেক, এটা হলো জমাকৃত চেক, জমাকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন হয়নি ৫,২০০ টাকা। তাহলে ব্যাংক জমাতিরিক্তে আমরা কিন্তু প্রথমে বলছি যে নর্মাল যেই ট্রিটমেন্ট হওয়ার কথা তার বিপরীত ট্রিটমেন্ট হবে। নর্মাল ট্রিটমেন্ট হওয়ার কথা আমার ব্যাংকের সাথে ৫,২০০ টাকা যোগ হওয়ার কথা, কিন্তু ব্যাংক জমাতিরিক্ত ব্যালেন্সের কারণে আমরা এটাকে বিয়োগ করে দিলাম। তারপর ৩ নাম্বার ৩০০ টাকা, ৬০০ টাকা, ৩৫০ টাকা এবং ৪০০ টাকা, অর্থাৎ আগেই আমরা জানি মোট ১৬৫০ টাকার কারখানা বিল ব্যাংক আদায় করেছে, কিন্তু নগদান বইতে এর জন্য কোনো দাখিলা লেখা হয়নি। তাহলে ব্যাংক ১৬৫০ টাকার বিল আদায় করে আমাদের অ্যাকাউন্টে জমা দিয়ে দিছে, কিন্তু নগদান বইয়ে এখনো জমা হয় নাই। তাহলে আমরা ব্যাংক থেকে নগদে যাব। তাহলে ব্যাংক যেহেতু যোগ করছে, নগদান বইয়ে যোগ করা হয় নাই, তো আমরা নগদান বইয়ের সাথে মিলানোর জন্য ব্যাংক থেকে মাইনাস করে দিব, তাহলে আমার নগদ বইয়ের সাথে মিলবে। এটা হচ্ছে নর্মাল কনসেপ্ট, যে ব্যাংকের বইয়ের সাথে ১৬৫০ টাকা মাইনাস। কিন্তু যেহেতু জমাতিরিক্তর হিসাব, তাহলে ১৬৫০ টাকা মাইনাস হওয়ার কথা, কিন্তু এখন আমরা সেই ১৬৫০ টাকা আসলে প্লাস করব। আদায়কৃত বিল, আদায়কৃত বিল যা নগদান বইতে লেখা হয়নি ১৬৫০ টাকা। আচ্ছা, এরপর ৪ নাম্বার ৭০০ টাকার এখানে বিল পূর্বে ৬৮৫ টাকায় বাট্টা করা হয়েছে, কিন্তু তা প্রত্যাখ্যাত হয়েছে এবং ব্যাংক তার হিসাবে ডেবিট করেছে, কিন্তু নগদান বইতে কোনো দাখিলা লেখা হয়নি। তাহলে আমরা যে বিল ব্যাংকে বাট্টা করছিলাম সেটার জন্য যেহেতু এটা প্রত্যাখ্যাত হয়েছে, ব্যাংক আমাদের অ্যাকাউন্ট থেকে ৭০০ টাকা মাইনাস করে নিছে, অর্থাৎ ৭০০ টাকা কেটে নিছে। তাহলে ব্যাংক আমাদের অ্যাকাউন্ট থেকে ৭০০ টাকা কমাই দিছে, নগদান বই এখনও ৭০০ টাকা কমায় নাই। তাহলে কি আছে? ব্যাংকে ৭০০ টাকা কম আছে, নগদান বইয়ে ৭০০ টাকা বেশি আছে। তাহলে আমার নগদান বইয়ের সাথে মিলানোর জন্য আমার কি করা দরকার ছিল? আমার ব্যাংকের ব্যালেন্সের সাথে ৭০০ টাকা যোগ করা দরকার, তাহলে নগদান বইয়ের ব্যালেন্সটা আমি পাবো, নগদান বইয়ের সাথে মিলবে।
তাহলে নর্মালি ট্রিটমেন্ট হচ্ছে আমার এখন ব্যাংকের হিসাবের সাথে এটা যোগ হবে 700 টাকা, কিন্তু যেহেতু জমাতিরিক্তর অঙ্ক তাহলে এটা এখন বিয়োগ হয়ে যাবে 700 টাকা। বার্তাকৃত প্রত্যাখ্যাত বিল টাকা। তারপর 5 নাম্বার, 500 টাকার একখানা চেক নগদান বইতে 2বার ডেবিট করা হয়েছে। তাহলে 500 টাকার চেক ব্যাংকে যখন উপস্থাপন করা হয়েছে তাহলে ব্যাংক একবার ডেবিট করছে, অর্থাৎ ব্যাংক 500 টাকার চেকের জন্য 500 টাকায় বৃদ্ধি করছে, কিন্তু নগদান বই বৃদ্ধি করছে কত? 500 টাকার চেকের জন্য 1000 টাকা। তাহলে আমি যদি নগদান বইয়ের ব্যালেন্স বের করতে চাই তাহলে আমার ব্যাংকের হিসাবের সাথে 500 টাকা যোগ করে দিতে হবে, অর্থাৎ ভুল হোক আমরা কিন্তু ঠিক করার জন্য এখানে বিবরণী করতেছি না, আমি নগদান বইয়ের অনুযায়ী বর্তমান ব্যালেন্স কত আছে সেটা বের করতে চাই। যে ব্যাংক 500 টাকা যোগ করছে আর এই চেকের জন্য নগদান বইয়ে 1000 টাকা যোগ করছে, তার মানে ব্যাংকের চেয়ে নগদান বইয়ে 500 টাকা ব্যালেন্স বেশি আছে এই লেনদেনের জন্য। তাহলে আমি নগদান বইয়ের ব্যালেন্স বের করতে হলে ব্যাংকের ব্যালেন্সের সাথে আরও 500 টাকা যোগ করে দেব, কারণ ব্যাংক 500 টাকা যোগ করছে, নগদান বই 1000 টাকা যোগ করছে। তাহলে 500 টাকা যদি ব্যাংকের ব্যালেন্সের সাথে যোগ করি তাহলে নগদান বইয়ের সাথে আমার ব্যালেন্স মিলে যাবে। তাহলে নর্মাল ট্রিটমেন্ট হলো আমার ব্যাংকের সাথে 500 টাকা যোগ, কিন্তু জমাতিরিক্ত হওয়ার কারণে আমরা আসলে এখন কি করব? ব্যাংকের সাথে 500 টাকা বিয়োগ করব। জমাকৃত চেক যা ভুলক্রমে নগদান বইতে 2বার ডেবিট করা হয়। এটা ছিল 5 নাম্বার। তাহলে আমরা যেখানে ব্যাংকের সাথে 500 টাকা যোগ করা দরকার সেখানে আমরা জমাতিরিক্ত ব্যালেন্সের অঙ্ক হওয়ার কারণে ব্যাংকের ব্যালেন্সের সাথে 500 টাকা বিয়োগ করে দিলাম। এরপর 6 নাম্বার, একজন পাওনাদারকে 1000 টাকার একটি চেক ইস্যু করা হয়েছে যা 5 জানুয়ারি অর্থাৎ পরের বছরের 5 জানুয়ারি ব্যাংকে উপস্থাপন করা হয়েছিল। তাহলে নগদান যখন এবিসি কোম্পানি, মনে করি এবিসি এন্টারপ্রাইজ 1000 টাকা একটি চেক ইস্যু করলো, তখন নগদান বই থেকে 1000 টাকা তারা মাইনাস করে দিছে। যেহেতু ব্যাংকে এখনো উপস্থাপন করা হয়নি, ব্যাংক এখনো এই 1000 টাকা হ্রাস করে নাই, কমায় নাই, তার মানে ব্যাংকে 1000 টাকা বেশি আছে আর নগদান বইয়ে 1000 টাকা কম আছে। তাহলে আমাদের টার্গেট কি? ব্যাংকের ব্যালেন্স থেকে নগদের ব্যালেন্স বের করা। তাহলে ব্যাংকে বেশি আছে আর নগদান বইয়ে কম আছে, তাহলে মিলানোর জন্য কি করতে হবে? ব্যাংকের ব্যালেন্স থেকে 1000 টাকা মাইনাস করতে হবে। তাহলে ব্যাংকের ব্যালেন্সের সাথে 1000 টাকা মাইনাস করার কথা, এটা হচ্ছে নর্মাল ট্রিটমেন্ট, কিন্তু যেহেতু আমাদের জমাতিরিক্তর হিসাব, জমাতিরিক্তর অঙ্ক, কাজে এখানে আমরা ব্যাংকের সাথে 1000 টাকা মাইনাস না করে ব্যাংকের সাথে 1000 টাকা প্লাস করে দেব।
তাহলে ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন হয়নি 1000 টাকা। তারপর সর্বশেষ 7 নাম্বার, জমাতিরিক্তের সুদ 100 টাকা এবং ব্যাংক চার্জ 50 টাকা নগদান বইতে লেখা হয়নি। তাহলে জমাকৃতের সুদ 100 টাকা এবং ব্যাংক চার্জ 50 টাকা ব্যাংক আমাদের অ্যাকাউন্ট থেকে মাইনাস করে দিছে, কিন্তু নগদান বই এখনো মাইনাস করে নাই। তাহলে ব্যাংকের হিসাবে কম আছে, নগদান বইয়ে বেশি আছে। যেহেতু ব্যাংক থেকে মাইনাস করছে, ব্যাংক নগদান বইয়ে মাইনাস করা হয়নি। এখন আমাদের টার্গেট কি? ব্যাংক নগদের সাথে মিলানো। নগদের যেহেতু বেশি আছে, তাহলে আমাদের ব্যাংকের সাথে এই 150 টাকা আমরা যোগ করে দিলে নগদের সাথে মিলবে। তাহলে নর্মাল ট্রিটমেন্ট হচ্ছে নগদান বইয়ের সাথে মিলানোর জন্য আমরা এই 150 টাকা এখন ব্যাংকের ব্যালেন্স থেকে মাইনাস, ব্যাংকের ব্যালেন্সের সাথে যোগ করে দেব। কিন্তু যেহেতু জমাতিরিক্ত অঙ্ক, কাজেই যোগ করার জায়গায় আমরা কি করব? বিয়োগ করব। ব্যাংক জমাতিরিক্তের সুদ ও ব্যাংক চার্জ 150 টাকা। তাহলে আমাদের 7টা যে অ্যাডজাস্টমেন্ট ছিল, 7টা অ্যাডজাস্টমেন্ট আমাদের এখানে এন্ট্রি দেওয়া হয়ে গেছে। এখন যদি প্লাস মাইনাস করি তাহলে আগের মতোই দেখো, এখানে আমাদের এন্ট্রিগুলা যদিও আগে করছি আমরা নগদ থেকে ব্যাংকে জমা বের করার জন্য, আর এখন উল্টা করতেছি ব্যাংক থেকে নগদ জমা বের করার জন্য। কিন্তু যেহেতু জমাতিরিক্তের হিসাব আবার আমাদের অ্যাকাউন্টগুলো অ্যাডজাস্টমেন্টগুলো উল্টে যাওয়ার কারণে কিন্তু অ্যাডজাস্টমেন্টগুলো এখন একই রকম হয়ে গেছে। আগেও এখানে 2650 ছিল, যোগ করলে 3000 0 5 5 6 আর 5 11 1 আর 6, 6150। আর এখানে আমাদের ছিল 6000 2 7 9 আর 550। তাহলে এটা হলো প্লাস ফিগার 6150, আর এটা হচ্ছে বিয়োগ মাইনাস ফিগার 6550। তাহলে আমরা এখন কি পাবো? এখানে টাকা। তাহলে আমাদের নগদ ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংকের জমা 3500, তার সাথে প্লাস মাইনাস করলাম, এবং নগদান বই অনুযায়ী ব্যাংকে জমা আমরা পাইলাম এখন আসলে 400 টাকা। তাহলে আমরা একটু আগে এখানে দেখো আমাদের হিসাবে জমা হচ্ছে 6150 অর্থাৎ প্লাস ফিগার, আর মাইনাস ফিগার হচ্ছে 6550। তাহলে হিসাবে কি হওয়ার কথা? 400 টাকা আমার জমাতিরিক্ত হওয়ার কথা। কিন্তু যেহেতু এটা ব্যাংক জমাতিরিক্ত অঙ্ক, তাহলে এই জমাটাও আসলে জমাতিরিক্ত যেটা নেগেটিভ ব্যালেন্স, এটা আমরা ধরবো আসলে পজিটিভ ব্যালেন্স হিসাবে। তাহলে এখানে নেগেটিভ হিসাবে আমার জমাতিরিক্ত হওয়ার কথা, কিন্তু আমরা ধরবো এটাকে ব্যাংকে জমা 400 টাকা। কারণ এখানে কিন্তু আমি জমাতিরিক্তকে কি ধরছি? জমা ধরছি। এইখানেও যেহেতু আমার
হিসাবে জমাতিরিক্ত ব্যালেন্স আসে, অর্থাৎ পজিটিভের চেয়ে নেগেটিভ ব্যালেন্স আসে, বেশি আসে, কাজে 400 টাকা। এটাকে আমরা কি ধরবো, এখন জমাতিরিক্তর জায়গায় জমা ধরবো। তাহলে আমাদের একক জের সংশোধন পদ্ধতিতে প্রথম কনসেপ্ট হচ্ছে একটা ব্যালেন্স দেয়া থাকবে, অর্থাৎ ব্যাংকের ব্যালেন্স দেয়া থাকলে নগদের ব্যালেন্স বের করতে হবে, নগদের ব্যালেন্স দেয়া থাকলে ব্যাংকের ব্যালেন্স বের করতে হবে। আর 2 নম্বর কনসেপ্ট হচ্ছে আজকে আমরা যেটা শিখলাম, যদি জমাতিরিক্ত অঙ্ক থাকে তাহলে নর্মালি যেখানে যোগ হওয়ার কথা, যেই বইয়ে যোগ হওয়ার কথা, জমাতিরিক্তর কারণে সেই বইয়ে বিয়োগ হবে। আর যেখানে বিয়োগ হওয়ার কথা, জমাতিরিক্ত থাকলে সেখানে সেই বইয়ে যোগ হবে। আর ফাইনালি এখানে যেমন আমরা ব্যালেন্সটাকে উল্টা ধরি, জমাতিরিক্ত ব্যালেন্সকে জমা ধরছি, এখানকার ব্যালেন্সটাও উল্টা হবে, অর্থাৎ যদি জমাতিরিক্ত ব্যালেন্স থাকে তাহলে সেটা আসলে জমার ব্যালেন্স হবে। তো আশা করি আজকের ক্লাসে যে কনসেপ্টগুলো বোঝানো হলো এগুলো তোমরা বুঝতে পারছো। যদিও আমাদের আরও একটা রিকোয়ারমেন্ট ছিল, লেনদেন 2, 4, 5 এবং 6 এর জাবেদা দেখাও। তো এই জাবেদাগুলো নর্মাল জাবেদা, যেমন 2 চেক জমা দেওয়া হয়েছে কিন্তু এর জন্য কোনো ব্যাংক এখনো রেকর্ড করে নাই, তাহলে চেক জমা দিছি আমরা, তাহলে চেক জমা দিলে আমরা কি জাবেদা দিই, ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। এগুলো নর্মাল জাবেদা, যে চেক জমা দিলাম, আমরা এই চেকটা কোত্থেকে পাইছি, দেনাদারের কাছ থেকে পাইছি অথবা প্রাপ্য হিসাবের কাছ থেকে পাইছি, তাহলে চেক পাইলে আমার ব্যাংকে বাড়লো ব্যাংক হিসাব ডেবিট, আর আমার প্রাপ্য হিসাব ক্রেডিট অথবা দেনাদার হিসাব ক্রেডিট। এইভাবে 4 নাম্বার 700 টাকার এখানে বিল বাট্টা করা হয়েছিল যা প্রত্যাখ্যাত হয়েছে এবং ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে কমাই দিছে। তাহলে 4 নম্বরে 700 টাকার বিল আমরা বাট্টা করছিলাম, আমরা যেটা প্রত্যাখ্যাত হয়েছে এর কারণে আমার ব্যাংকে কমে যাবে এবং আমার দেনাদারও বাড়বে। তাহলে হবে দেনাদার হিসাব ডেবিট অথবা প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 5 নাম্বার 500 টাকার এখানে চেক নগদান বইতে 2 বার ডেবিট করা হয়েছে। তাহলে আমরা যখন চেক পাইলাম তখন আমরা কি জাবেদা দিছি, ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব অথবা প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব, ব্যাংক হিসাব ডেবিট করার কথা 500 টাকা, আমরা ডেবিট করছি 2 বারে 1000 টাকা। প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট করার কথা 500 টাকা, আমরা ক্রেডিট করছি 1000 টাকা। তার মানে এখন আমি উল্টা জাবেদা দেব, প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 500 টাকা। ফাইনালি 6 নাম্বার একজন পাওনাদারকে 1000 টাকার চেক ইস্যু করা হয়েছে। তাহলে পাওনাদারকে যদি চেক ইস্যু করি তাহলে কি জাবেদা হবে, আমার পাওনাদার কমে যাবে, পাওনাদার হিসাব ডেবিট হবে আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তাহলে এগুলো নর্মাল জাবেদা, তোমরা আশা করি পারবা। তো তোমরা আরও অঙ্ক প্র্যাকটিস করবা, নেক্সট ক্লাসে দেখা হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।